সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা জানি যে বাংলাদেশের কৃষিতে নানা পরিবর্তন এসেছে। বাংলাদেশের কৃষি একসময় ছিল ধানের কৃষি, একসময় ছিল ধান, পাট বা সরিষা এ ধরনের ফসল নিয়েই কিন্তু আমরা চলতাম। বাণিজ্যিকভাবে কৃষি যখন বিকশিত হওয়া শুরু করে তখন কিন্তু ফল বাগানও কিন্তু আমাদের কৃষি কার্যক্রমের মধ্যে চলে আসে। এখন অনেকে ফল বাগান করছেন, অনেকে ড্রাগন বাগান করছেন, অনেকে কমলার বাগান করছেন এবং নানা রকমের সফল ঘটনা রচনা করছেন। আর আমরা কিন্তু এই সমস্ত সফল ঘটনাগুলোকে, এই ধরনের উদাহরণগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আক্তারুজ্জামান একজন সফল উদ্যোক্তা। তিনি একসময় সাধারণ কৃষিকাজের সাথে যুক্ত থাকলেও কিন্তু বাণিজ্যিক কৃষির কথা তেমন করে ভাবেননি। পরবর্তীতে তিনি বাণিজ্যিক কৃষির জগতে প্রবেশ করেন। প্রথম অবস্থায় কুল চাষ করেন, কিছু পেয়ারার চাষ করেন, পরবর্তীতে ড্রাগন, কমলা, মাল্টা এরকম নানা বৈচিত্র্যময় ফল নিয়ে তিনি বাণিজ্যিক খামার প্রতিষ্ঠিত করেন। 85 বিঘা জায়গার ওপরে তার এখনকার বাণিজ্যিক খামার এবং এই বাগানগুলো কিন্তু হয়ে উঠেছে সমৃদ্ধ, আধুনিক প্রযুক্তি অনুসরণ করে গড়ে উঠেছে। সবগুলোই ভালো ফলন দিচ্ছে, সবগুলোই মানুষের কাছে একটি চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে। আমরা আজকে সেই মহেশপুর উপজেলায় আক্তারুজ্জামান সাহেবের বাগানে তিনি যে সফলতা রচনা করেছেন সেই সফলতার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবার জন্য চলুন তাহলে আমরা দেখে নেই এই বাগানের কিছু খণ্ডচিত্র, শুনে নেই আক্তারুজ্জামান এবং অন্যান্যদের কথা। মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের মোহাম্মদ আক্তারুজ্জামান এই বাগানের ভেতরে ঢুকেন 17 বছর আগে। প্রথম অবস্থাতে তিনি কিন্তু কুল চাষ করতেন এবং কুলের বাগান করেই কিন্তু বেশ লাভ করছিলেন। কুলের বাগানের সাথে সাথে তিনি পেয়ারার বাগান করেন এবং পরবর্তীতে তিনি প্রবেশ করেন ড্রাগন বাগানে, মাল্টা বাগানে এবং নতুন করে যে কমলা সেগুলোর বাগানে। এখন তার মাল্টা বাগান আছে 25 বিঘা জমিতে, যেটি প্রায় 10 বছরের পুরনো একটি বাগান এবং এই বাগানে প্রচুর পরিমাণে মাল্টা তিনি উৎপাদন করেন। এই মালটা বাংলাদেশের যে উন্নত জাতগুলো আছে সেই জাতগুলো তিনি সংগ্রহ করেছেন এবং সেখান থেকে প্রযুক্তি এবং কলা কৌশলগুলো তিনি গ্রহণ করেছেন। মালটার এই চাষ কিন্তু এই এলাকায় একটি অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে। আসুন মালটা বাগান সম্পর্কে শোনা যাক তার কথা। মালটাটা আমার পেয়ারার বাগানের ভিতরে লাগানো ছিল মূলত, তো সেটা 10 বছর আগে আমি পেয়ারার ভিতরে লাগাইছিলাম। পেয়ারা উঠিয়ে দেওয়ার পরে মালটা 2 বছর পরে থেকে ফল শুরু হয়। আমি 7 বছর, প্রায় 8 বছরের মতো ফল পাচ্ছি। তো এতে বাড়িওয়ান মালটা, এখানে আমার কমলাও আছে। তো কমলা আর মালটা টোটালি দিয়ে এখন আমার পুরানো বাগান 10 বছরের বাগান আছে 25 বিঘা। আর মিশরি হলুদ মালটা যেটা বাংলাদেশ বিএডিসির একটা জাত, এটা আমি আরও 20 বিঘা লাগিয়েছি। তো সেটা ফল কেবল শুরু হয়েছে। আর এইটা আমার পুরনো বাগান, এখান থেকে আমি 7 বছর ফল বিক্রি করছি। প্রতি বিঘায় বাগান থেকে আমি 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত বছরে ফল পাই। তো মালটার চাষটা বাংলাদেশে এখনও যথেষ্ট লাভজনক আছে এবং কমলাটাও। কমলা এবং মালটা দুইটাই বাংলাদেশে এখনও যথেষ্ট ভালো লাভজনক পর্যায়ে আছে এবং ফলন, গাছের যে গঠন, যে ধরন, সব কিছু মিলায় এখন মালটাটা এবং কমলাটা যথেষ্ট লাভজনক চাষ। গাছের সাইজ যদি ভালো হয়, 10 বছর একটা গাছ হলে 2 মণ 3 মণ পর্যন্ত মালটা ধরে একটা গাছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যথেষ্ট লাভজনক চাষ। বিঘাতে আপনার যদি 10 বাই 10 হয় ম্যাচিউর গাছ, বড় গাছ যেগুলো, তো ওটা আপনার 100 পিস গাছ ধরবে বিঘাতে। আর প্রথম দিকে একটু ঘন লাগাতে হবে, পরবর্তীতে একটা করে উঠিয়ে দিলে আমার মনে হয় বাণিজ্যিক হিসেবে ওটাই লাভজনক। 200 থেকে 250 গাছ লাগাতে হবে প্রথমে, তারপর একটা করে গাছ কমিয়ে দিলে 100 করে গাছ রাখলে এক একটা গাছে 100 মানে 1 মণ, 2 মণ, 2.5 মণ এরকম মালটা ধরবে আশা করা যায়। এখন পুরনো বাগানগুলো 10 বছর আমার চলছে, এটা হয়তো আরও 2 বছর, 2.5 বছর, 3 বছর যেটুকু ভালো চলে সে পর্যন্ত রাখবো।
আর নতুন আমি মিশরীয় মালটা নিয়ে এসেছি। আমি ঢাকার যে গাজীপুরে গিয়েছিলাম হর্টিকালচারে, ওখান থেকে আমি চারাটা মূলত নিয়ে এসেছি। ওখান থেকে চারাটা নিয়ে আসলাম আমি, তাও প্রায় বছরের মতো হলো। কিছু গাছে মালটা এবার ধরেছে, তো ওটা সাইজটা ভালো, আর মেনলি ওটা হচ্ছে হলুদ হয়ে যায় পাকলে সম্পূর্ণ, এবং ওর মিষ্টতাও বেশি। যেমন বাণিজ্যিক হিসাবে এখন হলুদ মালটা তো সবচেয়ে বেস্ট। নতুন বাগানিদের জন্য আমি বলবো যে এখন মালটা, কমলা, ড্রাগন এই তিনটার মধ্যে আপাতত মালটাটা বেশি লাভজনক, কারণ এটাতে পরিচর্যা অন্য ফসলের চেয়ে কম করতে হয় এবং বেনিফিটটা ভালো পাওয়া যায়। আর এটা একবার লাগালে গাছ 8-10 বছর চলে, মোটামুটি 10 বছর ভালো ফল দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে মালটা চাষটা করার জন্যে। মালটার থেকেই পরবর্তীকালে তিনি ড্রাগন বাগান পরবর্তীতে প্রতিষ্ঠা করেন। তখন এই বাগানটাতে ছিল কিন্তু পেয়ারা বাগান, পেয়ারাকে তুলে তিনি ড্রাগন বাগান করেন। তার ড্রাগন বাগানের পরিমাণ হচ্ছে প্রায় 30 বিঘা জমিতে এবং প্রচুর পরিমাণে উৎপাদন করেন তিনি। এটি আখতারুজ্জামান সাহেবের ড্রাগন বাগান। ড্রাগন বাগানের পরিমাণ কিন্তু প্রায় 30 বিঘা জমিতে। আধুনিক কলাকৌশল অনুসরণ করে কিন্তু তিনি ড্রাগন চাষ করেছেন। ড্রাগন চাষের ক্ষেত্রেও কিন্তু তিনি অন্যদের মতো করে কোনো পদ্ধতি গ্রহণ না করে নিজের মতো করে আধুনিক পদ্ধতিকে অনুসরণ করেছেন। আসুন একটু শুনি ড্রাগন বাগান সম্পর্কে তার মন্তব্য। এখানে আমার 30 বিঘার মতো ড্রাগন আছে। তো ড্রাগনের 3টা জাত মূলত আছে। একটা হচ্ছে পিংরোজ, যেটা সাদা ভেতরে, আর একটা হচ্ছে বাড়ি 2, সেটা সাইজটা একটু বড় হয়। আর একটা জাত আছে যেটা বাড়ি 1, বাউ ড্রাগন 1-2 আর কি যেটা বলে। কমলা বাগানেও কিন্তু তার বেশ ভালো সফলতা আছে। একটি চমৎকার কমলা বাগান তার গড়ে উঠেছে, যদি মাল্টা বাগানের পাশেই। এই কমলা বাগানে থেকে কিন্তু প্রচুর কমলা উৎপাদন হয় মৌসুমের সময়, এবং সেটি কিন্তু মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর মিষ্টতাও ভালো এবং এর যে চাষ পদ্ধতি সেটাও কিন্তু আধুনিক। এই যে বাণিজ্যিক বাগান তৈরি করা, এই বাণিজ্যিক বাগান তৈরি করার ক্ষেত্রে কিন্তু তার নানা রকমের দৃষ্টিভঙ্গি আছে। একজন মানুষ কিন্তু হঠাৎ করে এরকম বাগানের ভেতর আসে না। আর এই বিষয়ে তার সাথে কথা বলেছেন আমাদের প্রতিবেদক জনাব আতাউর রহমান মিটন। আসুন আমরা তাদের কথাগুলো শুনে নিই। সুপ্রিয় দর্শক, আমরা উদ্যোক্তা আখতারুজ্জামান বিশ্বাসের সঙ্গে একটু কথা বলছি। আখতারুজ্জামান বিশ্বাস ভাই, আপনি একটু কি বলবেন যে আপনি কিভাবে এই বাগান করার উৎসাহ পেলেন এবং কবে থেকে শুরু করলেন? মূলত আমার বাবা ছিলেন কৃষক, আমরা কৃষক পরিবারের সন্তান। তো সেখান থেকে আমাদের কৃষিতে সম্পৃক্ততা, আমার ভাইয়েরাও কৃষির সঙ্গে সম্পৃক্ততা ছিল। পরবর্তীতে তারা লেখাপড়ার করার প্রবাদে অন্যান্য পেশায় চলে গেছে, তো আমি কৃষিতেই আছি। তো প্রথমত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ইউটিউব বা টেলিভিশনে বিভিন্ন প্রতিবেদন দেখি বিভিন্ন ফল ফসলের, সেখান থেকে আমার আগ্রহটা মূলত বাড়ে। তো সেখান থেকে আমি প্রথমত চাষটা শুরু করি, সেটা হচ্ছে আজ থেকে 16 বছর আগে। প্রথম চাষ ছিল আমার কুল, বাউ কুল এবং আপেল কুল, তাইওয়ান, এগুলো ছিল। তো সেখানে 4 বছর পর্যন্ত আমি কুলের চাষটা করি। সেখানে আমার 12 বিঘা কুল ছিল। 12 বিঘা কুল আমি প্রত্যেক বিঘা থেকে 50,000 টাকা করে ওই সময় কুল বিক্রি করি। সে সময় জমির লিজ ছিল বিঘা প্রতি 33 শতাংশে আপনার 3,000 টাকা। সেই সময় 15,000 টাকা খরচ করলে 50,000 টাকা পাওয়া যায়। সেই চাষ থেকে আমার আগ্রহটা বাড়লে সেখান থেকে আমি যথেষ্ট বেনিফিট পেলাম। তারপরে আমি আসলাম পেয়ারা চাষে। আমার এই ড্রাগন বাগান যেটা দেখছেন, মূলত এটাও পেয়ারা বাগান ছিল, তারপরে ড্রাগন বাগান এসেছি। তো পেয়ারার বাগান ছিল আমার প্রায় 55 বিঘা, সেটাও আজ থেকে 12 বছর আগে। তো সেখান থেকে আল্লাহর রহমতে যথেষ্ট বেনিফিট আমি পেয়েছি। পেয়ারার বাগানটা 4 বছর 5 বছর পর্যন্ত আমি চাষ করি। তো পেয়ারা চাষ শেষ করার পরে আমি আসি মাল্টা, কমলা, ড্রাগন। তো এগুলো অর্থকরী ফসল হিসেবে বাংলাদেশে এখন টপ পর্যায়ে, মানে সবচেয়ে উঁচু লেভেলের উচ্চ মূল্যের ফসলের মধ্যে পড়ে মাল্টা, কমলা এবং ড্রাগন। তো ড্রাগনটা আমি প্রথমে শুরু করি প্রায় 20 বিঘা মতো জমি দিয়ে। তো ড্রাগনটা আমার প্রায় 6 বছর মতো। 12 বিঘা থেকে আপনি চলে আসলেন এখন 25 বিঘায়। হ্যাঁ, মূলত এখন আমার প্রায় 30 বিঘার মতো আমার ড্রাগন আছে। আচ্ছা। প্রথমে আমি 20 বিঘা মতো করি অ্যাট চান্সে। আচ্ছা। তো সেখানে আমি যথেষ্ট ভালো বেনিফিট পাই আল্লাহর রহমতে, কারণ আমার চাষটা ছিল একটু ব্যতিক্রম। আমি বান পদ্ধতিতে করি,
এবং বানের 2 সাইড দিয়ে গাছ লাগাই এবং লোহার খুঁটিতে। বাংলাদেশে আমার মনে হয় লোহার খুঁটি দিয়ে 2 পাশে গাছ দিয়ে এরকম বান পদ্ধতিতে প্রথম কেউ করে নাই আমার তাতে তো দেখা। বিনিয়োগ বেড়ে যায় অনেক। হ্যাঁ, বিনিয়োগটা বেড়েছে। তাহলে আমি যেটা বিনিয়োগ করেছি খরচ হিসাবে, সেই খরচটা আমি রিটার্ন পেয়ে যাব। আমার ওই যেটা ওয়েস্টেজ মাল যেটা আমার লোহার সেটা থেকে ঠিক আছে, সেটা পাবো। হাটে এখন আমরা মালটা এবং পেয়ারা, কমলা মূলত এই 4টে ফল বিক্রি করি এখন। তো বাইরে থেকে পার্টিরা আসে, এখান থেকে আমাদের কিনে নিয়ে যায়, আমরা এখানে নগদে বিক্রি করতে পারি। আর আমরা নিজেরা থেকে নিজেদের ফল নিজেদের ইচ্ছা মতো পরিবেশ অনুযায়ী বিক্রি করতে পারি, তাতে আমাদের বেনিফিটটা অনেক ভালো হয়। বলে ওই যে আগে যে নির্ভরতা ছিল জি, কত জি। বিক্রি হচ্ছে কি হচ্ছে নিজেরা দাম জি ঠিক জি করতে জি। পারতেন না। বাজার এখন অর্থনীতিটা আপনারা- আমাদের নিয়ন্ত্রণে ছিল না, আমরা সেখানে দেখতে পারতাম না, জানতে পারতাম না, এখন কিন্তু বাজারটা এখানে নিজেদের নিয়ন্ত্রণে। অবশ্যই অবশ্যই। আখতারুজ্জামান ছাড়াও আরও স্থানীয় অনেক জনগণ আছেন যারা মাল্টা বা ড্রাগন বা অন্যান্য ফল নিয়ে কাজ করেন, বা কেউ কেউ হয়তো নানাভাবে পর্যবেক্ষণ করেন। আমরা সেই সম্পর্কিত ব্যক্তি যারা আছেন তাদের কিছু মন্তব্য শুনে আসি। ফল ফসলের উৎপাদন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই অঞ্চলে, আপনি জানেন সেটা। তো এর ফলে কৃষি নিবিড়তা কোনোভাবে ঝুঁকির মধ্যে পড়েছে কিনা, বা এই পুরো প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন, আপনার মন্তব্য কি? আমি এটাকে অবশ্যই ইতিবাচকই দেখি। তার কারণ হচ্ছে আমাদের এদিকে আগে যেটা আপনি বলেন ধান, পাট, ছোলা, মসুর, মাসকলাই, তেলবীজ, সরিষা এগুলো চাষ হতো। এখন এগুলো থেকে মানুষ কিছুটা সরে আসছে, বিশেষ করে হাইল্যান্ডগুলোতে এখন ফলের চাষ আসছে। লোল্যান্ডগুলোতে কিন্তু এখনও ধানের চাষই রয়ে গেছে, ধান আছে। সেখানে তো ওই ফলের চাষ সম্ভব নয়, যেহেতু আন্ডার পানি জমে যায়। তা সেই হিসাবে আমাদের হাইল্যান্ডগুলো এখন যেহেতু ফলের চাষে আসছে, এবং ফলের চাষ হওয়াতে আমি যেটা চিন্তা করি আমাদের দেশের প্রেক্ষাপটে, যেমন মাল্টা, কমলা, এর আগে কিন্তু প্রায় 80% আমাদের আমদানি নির্ভর ছিলাম। এখন কিন্তু আমাদের দেশে এগুলো প্রোডাকশন হচ্ছে এবং আমাদের লোকাল মার্কেট মোটামুটি এগুলো সরবরাহ যাচ্ছে। আর ড্রাগন তো আগে টোটালি বিদেশি ফল ছিল, এখন ড্রাগন চাষ হওয়াতে এখন মানুষের এগুলো মানে ক্রয় ক্ষমতা নাগালে চলে আসছে, এবং মানুষ এগুলো কিনে খেতে পাচ্ছে, এবং এটার যে অন্যান্য যে পুষ্টি উপাদান, সেই পুষ্টির চাহিদাও কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে বলা হচ্ছে যে এটাতে হিমোগ্লোবিনের যে পার্সেন্টেজটা বাড়ে ড্রাগনটা খেলে, তো সেদিক থেকে আমি এটাকে ইতিবাচক দেখি। আর যেটা বলছেন নিবিড়তার ব্যাপারটা আপনি বড় করে হ্যাঁ, দেখছেন না, ওটা এটা আমি বড় করে দেখছি না এই কারণে। আর আমাদের দেশের ধানের যে উৎপাদন বা মাসকালের যে উৎপাদন, এটা কিন্তু আমি দেখি এখন চর অঞ্চলে সিজনাল যে জমিগুলো আমরা আবাদ করতে পারি, বছরে দেখা যাচ্ছে 6 মাস পানিতে থাকে, 6 মাস সেগুলো আবাদ করা যায়, সেগুলোতে কিন্তু আমাদের ডাল জাতীয় ফসল, তেলবীজ জাতীয় ফসল চাষ হচ্ছে। অতএব আমাদের এগ্রিকালচার যে ডাইভার্সিফিকেশন বা কৃষি যে বহুমুখীকরণ, সেদিক থেকে আমি মনে করি ঠিকই আছে। এক একটা ল্যান্ড এক একটা ফসলের জন্য উপযোগী, সেই দিক থেকে যে জমিটা যে ফসলের জন্য উপযোগী সেটা সেই কাজে যদি ব্যবহার হয়, জমিটার ইউটিলাইজেশনটা কিন্তু ভালো হয়। চ্যালেঞ্জ আছে যেটা আপনি মনে করেন একজন কৃষিবিদ হ্যাঁ, হিসেবে এটা তো চ্যালেঞ্জ এখানে অবশ্যই আছে। আমাদের নজর দেওয়া হ্যাঁ, দরকার। চ্যালেঞ্জ সংক্ষেপে যদি অবশ্যই বলেন। আছে, বিশেষ করে প্রকৃতি নির্ভরশীল আমাদের এই এগ্রিকালচার। এবার এই বছর যদি বলি অতিরিক্ত তাপমাত্রা হয়েছে, তাপের কারণে কিন্তু 2টা ফুল ফল যে সব ঝরে গেছে, এতে কৃষক আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দেখা যাচ্ছে যে প্রাকৃতিক যে অতি বৃষ্টি যদি হয়, সেটাও কিন্তু ফুল যে সময় রাত্রে ফোটে, বিশেষ করে যদি ওই রাত্রে বৃষ্টি হয় তাহলেও কিন্তু ঝরে যায়, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা হলো প্রাইস। এখন আমাদের অঞ্চল বিশেষ করে ড্রাগনের চাষটা অত্যধিক বেশি চাষ হয়েছে, যার ফলে প্রাইসটা ডাউন হয়ে গেছে, বেশ কমে গেছে। এখন এই কারণে চাষিদের যে কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন যে খরচটা, সেটাও কিন্তু মানুষের অনেক ক্ষেত্রেই ওঠানো কষ্ট হয়ে যাচ্ছে আর কি। এখানে কৃষির যে সামগ্রিক কৃষির যে একটা ভারসাম্য, সেখানে কোনো ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে কিনা, অথবা এই চাষিরা বলছে যে এক ধরনের ভাইরাস এখানে আক্রমণ করছে, বা তাদের আরও অন্যান্য যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো দূর করার জন্যে আপনারা কৃষি বিভাগ থেকে তাদের পাশে কিভাবে সহযোগিতা করছেন, দাঁড়াচ্ছেন, যদি আপনি সংক্ষেপে একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। পোকামাকড়ের ক্ষেত্রে বিশেষ করে এফিড বা এই কাণ্ডখাদ্যক একটা পোকা আছে, যেটা কাণ্ড খেয়ে কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষেত্রে এটা পোকামাকড় নিরাময় করা খুবই সহজ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে। জি, এটা বুঝতে পারছি যে আপনারা কতগুলো ওষুধের কথা বলছেন, যেটা স্পেসিফিক হচ্ছে আপনার ড্রাগন ফলের ক্ষেত্রে। কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে মহেশপুর উপজেলার যে সামগ্রিক যে কৃষিটা, এখানে আগে ধান হতো, পাট হতো, বিভিন্ন ধরনের কলাই হতো,
তারপরে তেল বীজ হতো না, সরিষা সহ, তো সেগুলোতে একটা পরিবর্তন তো এসছে। সেই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? অথবা এই যে একটা মাঠের পর মাঠ আপনার ড্রাগন ফল হচ্ছে বা কোনো একক ধরনের একটা ফল হচ্ছে, এবার যখন কোনো অসুখ আসছে সেই অসুখে যদি আপনার আক্রমণ হয়, যেমন আমরা ভাইরাসের কথা যেটা ড্রাগন খেতে, এটা তো আপনার পুরো মাঠের পর মাঠ এটাকে ক্ষতিগ্রস্ত করবে কৃষককে। তো এইরকম একটা জায়গায় কৃষি বিভাগ থেকে কি আপনাদের কোনো পরামর্শ আছে কি করা যায়, তারা কিভাবে একটা প্রতিরোধ করতে পারে? পরামর্শ তো আমরা দিয়েই থাকি, যেহেতু আপনার আমাদের সব ফসলেরই দরকার, জি। সেই ক্ষেত্রে আমরা তো তাদেরকে সব ধরনের ফসল করার কথাই বলে থাকি। পাশাপাশি ড্রাগনসের একটা ওই যে ড্রাগনস বা বাগান যেগুলো আছে, এর একটা বিশেষ দিক হচ্ছে আমরা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে সাথী ফসল করতে পারি। সাথী ফসল হিসাবে আপনার বিভিন্ন ধরনের ফসলের মধ্যে দেওয়া যেতে পারে, এই থেকে একটা বেনিফিট পাওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের এই পরামর্শ কৃষক ভাইরা গ্রহণ করবেন। নাসিরউদ্দিন সাহেব, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং এই অঞ্চলের মানুষ হিসেবে এখানকার কৃষির পরিবর্তনটা আপনি কিন্তু দেখছেন, তো আপনি কি একটু আমাদেরকে বলবেন যে কৃষির পরিবর্তনটা কৃষকের জীবনে কি প্রভাব বিস্তার করছে? কৃষির আমাদের যে পরিবর্তন হয়েছে বা কৃষকের যে উন্নতি হয়েছে, সেটা হলো এখন ধরেন এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে চাষাবাদগুলো কৃষকরা করছে তাতে কৃষকদের অনেক স্বচ্ছতা ফিরে এসছে। আগের তুলনায় কৃষকরা এখন অনেক ভালো আছে অর্থনৈতিকভাবে, এবং সেটিকে যদি সরকার আরও বেশি সহযোগিতা করে, কৃষকদের যদি অনেক ধরনের ট্রেনিং দেয়, কৃষকদের যদি সরকারিভাবে আর্থিক ঋণ দিতে পারে। অনেক গরিব কৃষক আছে যারা ঋণের কারণে চাষ বোঝে ভালো, কিন্তু তারা অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারে না। সেটা যদি গভর্নমেন্ট তাদেরকে আরও ভালো ঋণ দেয় এবং তাদের সার্বিক সহযোগিতা করে, সেক্ষেত্রে আমাদের এলাকার কৃষি অনেক উন্নতি করবে বলে আমি আশা করি। আসল কথা হচ্ছে যে সফল বাগান তৈরি করাটাই বড় কথা নয়, সেটাকে টিকিয়ে রাখা বড় কথা। এখানে যে বাগান, সে বাগানের বয়স কিন্তু 10 বছর অন্ততপক্ষে, এবং তারপরেও কিন্তু নতুন নতুন বাগান তারা সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে এটাই যে এই বাগানগুলো তাদের জন্য অত্যন্ত সফলতা তৈরি করেছে এবং তারা মনেই করছেন এটি একটি বাণিজ্যিক এলাকায় সম্প্রসারিত হতে পারে। মহেশপুরের এই অঞ্চলে আমরা দেখেছি রাস্তার পাশে অসংখ্য ড্রাগন বাগান এবং অসংখ্য ফলের বাগান। এগুলো কিন্তু এই এলাকার জন্য একটি ভিন্ন রকমের চিত্র, এবং এটি ঘুরে উঠেছে কিন্তু গত 5-7 বছরের মধ্যে। আবার একটি চমৎকার বাজারও তৈরি হয়েছে, যেখানে মানুষ প্রতিদিন তাদের মালটা নিয়ে যান এবং সেখান থেকে বিক্রি করেন। প্রতিদিন অনেক পরিমাণ মালটা এখান থেকে ঢাকা বা অন্যান্য অঞ্চলে কিন্তু বিক্রি হয়ে যায়। বিক্রি করার স্থানীয় একটি সুবিধা তৈরি হওয়ার কারণে খামারিদের উৎসাহ কিন্তু অনেক বেড়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে একটি চমৎকার অবস্থা তৈরি হয়েছে মহেশপুরে এই ফল বাগানকে ঘিরে। আমরা যে ফল বিদেশ থেকে আমদানি করে আমাদের পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতাম, সেই ফল কিন্তু এখন আমাদের দেশেই উৎপাদন হচ্ছে, এবং দেশে উৎপাদন না, শুধুমাত্র এই ফল বিদেশেও রপ্তানি করা সম্ভব, সেরকম সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। আমাদের কৃষি বিভাগ এবং আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন এই দিকে যদি নজর দেন, তাহলে আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা আরও অনেক বেশি লাভবান হতে পারবেন। একথা ঠিক যে বাংলাদেশের কৃষি বাণিজ্যিক কৃষির জগতে প্রবেশ করেছে। আগে যখন কৃষক কৃষি কাজ করত, তিনি ছিলেন আত্মপোষণশীল। তিনি শুধুমাত্র নিজের খোরপোশের কথা চিন্তা করেই কৃষি কাজ করতেন। তাকে কিছু ধান উৎপাদন করতে হবে, কিছু ডাল উৎপাদন করতে হবে, কিছু ফসল উৎপাদন করতে হবে, সরিষা করতে হবে, যাতে তার নিজের সংসারে তিনি সেটাকে ভোগ করতে পারেন। আর উদ্বৃত্ত কিছু হয়তো তিনি বিক্রি করবেন, এরকমই ছিল কৃষকদের সাধারণ বিষয়। আর এখন কিন্তু কৃষক উৎপাদন করেন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, কোনটির বাজার ভালো, কোনটিতে মুনাফা বেশি পাওয়া যাবে। সে কারণে দেখা যায় আজকালকার যুগে কৃষক ধানের জমিতে মাছের চাষ করছেন, কেউ বা আবার অন্যান্য জমিতে ফলের চাষ করছেন। এরকমভাবে কিন্তু কৃষির জমিরও কিন্তু একটা রূপান্তর ঘটেছে, পরিবর্তন ঘটেছে, কারণ কৃষি এখন বাণিজ্যিক জগতে প্রবেশ করেছে। আর আমরা চাইব এই বাণিজ্যিক কৃষির প্রসার হোক, তবে এ কথাও ঠিক যে ফসলের বৈচিত্র্য যেমন রক্ষা করা দরকার, এবং যে সমস্ত সমস্যাগুলো আছে সে সমস্যাগুলোকেও কিন্তু দূর করা দরকার। এখানে ড্রাগন ফলের
বাগানের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, বিপণনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোকেও কিন্তু দূর করা দরকার। আর ক্ষুদ্র কৃষকদের অর্থায়নের যে সমস্যাটি আমরা জানি, সেটিকেও দূর করা দরকার। তাহলেই সামগ্রিকভাবে সকল মানুষকে নিয়ে আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারবো। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।